ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো। তারপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের ওপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগল। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনও আমাদের মনের ধাঁধা খুঁজল না। ঝাঁঝায় রক্তাল্পতা রোগের বাড়াবাড়ি এখনও কমল না কেন, তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়েছেন। তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো হে, রক্ত স্বল্পতা রোগটা এখন সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি? এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। সেই রাতটা ছিল চমৎকার। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপোর মতো চকচকে করে তুলেছে এবং চারিদিক ধপ ধপ করছে প্রায় দিনের আলোর মতো। এই পূর্ণিমার শোভা দেখবার জন্যই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম। বিভোর হয়ে চারিদিক তাকাতে তাকাতে বাসার পথে ফিরছি। গভীর স্তব্ধতার ভেতরে ঝিল্লি আর কিছু পোকামাকড়ের শব্দ ছাড়া কিছুই সাড়া পাওয়া যাচ্ছে না। পথও এখন একান্ত নির্জন। হঠাৎ গান গাইবার স্বাদ হলো। এমন রাতের সৃষ্টি তো গান গাইবার জন্যই। কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম, তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখবার কোনো ভ্রম হয়নি। তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই আমাকে তিনি দেখতে পেলেন না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলুম। কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন। আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলুম তাঁর দেহ যেন মাটির ওপর দিয়ে পা ফেলে হাঁটছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন। পথের বাঁকে সেই অদ্ভুত ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলাম রুদ্ধশ্বাসে, আতঙ্কে ও বিস্ময়ে বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখান দিয়ে ঢুকে পড়তে দেখে নির্বাক হয়ে বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। আমি প্রায় রুদ্ধশ্বাসে বলে উঠলুম, মিসেস কুমুদিনী চৌধুরী, মিসেস চৌধুরী, অমূল্যবাবু, এইমাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। অমূল্যবাবু সিধে হয়ে দাঁড়িয়ে বললেন, তার মানে? আমি হাঁপাতে হাঁপাতে বললুম, নদীর পথ দিয়ে ফিরে আসছিলাম। মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এইমাত্র চলে গেলেন। তুমি ঠিক দেখেছ? আপনাকে যেমন ঠিক দেখছি, তাঁকেও ঠিক তেমনি দেখেছি। ওঠো ওঠো, আর দেরি নয়, এখন আমার সঙ্গে চলো। এখন কোনো কথা আর আমাকে জিজ্ঞেস করো না। অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল আর একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এসো। আমি যন্ত্রচালিতের মতো তাঁর সঙ্গে চললুম। আবার সে নদীর পথ, চারিদিক তেমন নীরব নির্জন, আকাশের তেমনি স্বপ্নময় চাঁদের হাসি, নিবিড় বন জঙ্গল, পাহাড়ের পর পাহাড়, যেন ছবির মতো। কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো আমার মনের অবস্থা তখন ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতো উবে গিয়েছিল। ঘাসের ওপরে বড় বড় গাছের ছায়া নড়ছে, আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিলীন করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল।
শিউরে উঠে আমি ভাবলাম, ঝোপে ঝাড়ে আড়ালে আবছায়ায় যেসব অশরীরী দুষ্ট আত্মা ও রক্ততৃষ্ণায় উন্মুখ হয়ে আছে, ওই নিশাচর পাখিটা যেন তাদের সাবধান করে জানিয়ে দিল, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীরী প্রাণী আসছে। ওই তো ঝাঁঝার গোরস্থান, কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে, তাদের ওপরে ইটের বা পাথরের গাঁথুনি। পাশ থেকে নদীর জলের তখন ভেসে আসছে তান অশ্রান্ত তালে। আমার মনে হলো এতক্ষণ ওই সব কবরের পাথরের ওপরে যেন ছায়া দেহ বসে বসে রাত্রি যাপন করছিল। আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভেতর আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকো, সাবধান, কোনো কথা কইও না। সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইলুম। সেদিনকার সে রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না। ইহলোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে, পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগল। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন। চমকে ফিরে দেখি নিবিড় বনের ভেতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে, মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, আজকের রাতের মতো পিশাচের রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভেতর গিয়ে ঢুকল। একটা কবরের ওপর গিয়ে এক মুহূর্ত স্থির হলো। তারপর আচমকা শূন্যে দুহাত তুলে এমন প্রচণ্ড তীক্ষ্ণ স্বরে হি হি করে অট্টহাস্য করে উঠল যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতর নেমে যাচ্ছে। খানিক পরে সে একেবারে অদৃশ্য হয়ে গেল। পূর্ব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন, আর অপেক্ষা নয়, শিগগির আমার সঙ্গে এসো। আবার মিসেস চৌধুরীর কবরের ওপরে গিয়ে দাঁড়ালুম। অমূল্যবাবু বললেন, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো। তাঁর এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞেস করলুম না, কারণ আমি তখন আচ্ছন্নের মতো ছিলুম। তিনি যা বললেন আমি তাই করতে লাগলুম। অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল। অমূল্যবাবু বললেন, দেখো, এইবারে আমি কফিনের ডালাটা খুলব, তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না। খালি এইটুকু মনে রেখো, কফিনের ভেতর যে দেহ আছে তা কোনো মানুষের দেহ নয়। অমূল্যবাবু দুই হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত চক্ষে দেখলুম কফিনের ভেতর শুয়ে আছে মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহ। সে দেহ দেখলে মনে হয় না তা কোনো দিন ট্রেনে কাটা পড়েছিল। সেটা 1 মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহও নয়। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল, তার ওষ্ঠাধরের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখের পানে তাকিয়ে আছে। অমূল্যবাবু 2 হাতে শাবলটা হঠাৎ মাথার উপর তুলে ধরলেন। তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের ওপর বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো একটা তীক্ষ্ণ দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।